প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিক্স টাইম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাস 11-এর যে আলোচনা চলছে, অর্থাৎ ঘর্ষণ, এই চ্যাপ্টারের আলোচনা চলছে। প্রিভিয়াস লেকচারে আমি ঘর্ষণের ইন্ট্রোডাকশান এবং ঘর্ষণ বলের ধারণা সম্পর্কে আলোচনা করেছি। ঘর্ষণের সূত্রাবলীও সেখানে আমরা পেয়েছি। আজকের আমরা ওই সূত্রাবলীর প্রয়োগ, অর্থাৎ একটা বস্তুর উপর ঘর্ষণ বল কখন কাজ করে, কখন কাজ করে না, আর সেই ঘর্ষণ বলের মান কখন কত হয়, অর্থাৎ একটা বস্তু স্থির থাকলে তার উপর ঘর্ষণ বল কত হয়, একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তাকে গতিশীল করা হলে তার উপর ঘর্ষণ বল কত হয়, এই সম্পর্কিত আলোচনায় আবারও ফিরে আসলাম। তোমরা খাতা এবং কলম বের করো। আমি যখন প্রত্যেকটা উদাহরণ দিয়ে যাব, প্রত্যেকটা উদাহরণ তোমরা একই সঙ্গে আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো। এখানে আমি লিখব ঘর্ষণ বল, ক্লাস 11-এর টপিক। ফার্স্ট আমি একটা ছক করব। একটা বস্তু রয়েছে একটা তলের উপর। এই তলটা এখন আর স্মুথ নয়। আমরা এতদিন স্মুথ সারফেসের উপরে সব কিছু রেখে আমরা বিভিন্ন উদাহরণ অ্যাপ্লাই করেছি। এখন আমরা একটা ব্লকের উপর যদি এরকম এক্সটার্নাল ফোর্স দিই এবং সেটাকে গতিশীল করার চেষ্টা করি, তাহলে এখানে একটা ঘর্ষণ বল পাই। সেই ঘর্ষণ বলের মান সবসময়ের জন্য এক থাকে না। এই ঘর্ষণ বলকে আমরা এফএস ম্যাক্স আর এফকে দিয়ে লিখতে পারি। প্রথমে এফএস ম্যাক্স, তারপরে আমরা এফএস আর এফকে দিয়ে লিখতে পারি। কখন আমরা এক্স ম্যাক্স বলবো, এস ম্যাক্স কখন বলবো? যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, তার ফলে সে গতিশীল হতে চাইছে এবং গতিশীল হওয়ার ঠিক উপক্রম করছে, সেই সময়ে এই এক্সটার্নাল যে বল, সেই বলের সমান বল বিপরীত মুখে কাজ করছে। ওই ক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা সর্বাধিক হয়। সেটাকেই আমরা এফএস ম্যাক্স বলে চিহ্নিত করি, অর্থাৎ এস ফর স্ট্যাটিক এবং ম্যাক্স ফর ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশান, সর্বাধিক স্থির ঘর্ষণ বল। আর এফএস মানে স্ট্যাটিক ফ্রিকশান, সেটা সর্বাধিকের থেকে কম হয়। সর্বাধিক হবে এই কন্ডিশানে, আর না হলে তার থেকে কম হবে। আর এফ কে কি? কে ফর কাইনেটিক ফ্রিকশান, এফ কে কাইনেটিক ফ্রিকশান। একটা বস্তু গতিশীল আছে, একটা বস্তুকে আমি একটা তলের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এফ কে আমরা পাই। সবসময় একটা বাধা বল কাজ করে যদি ওই তলটি একই থাকে। ধরো আমি এখান থেকে হলদিয়া যাচ্ছি বা এখান থেকে কলকাতা যাচ্ছি, সেক্ষেত্রে কি হবে? সব জায়গায় কিন্তু রাস্তা সমান নয়, গাড়ির চাকা সব জায়গায় সমান, কিন্তু রাস্তাটা উপাদানের প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে মিউ এফ কে বা মিউ কে এর জন্য যে আসে, সেই মিউ কেটার ভ্যালু আমরা সমান লিখতে পারবো না। তবে আমরা যে উদাহরণগুলো আলোচনা করব, সেখানে আমরা ধরব যে একই রাস্তার উপর গাড়ি যাচ্ছে বা একই রাস্তার উপরে বস্তুকে ছোড়া হচ্ছে। শুরু করা যাক। এবারে প্রথমে আমি বলবো যে এফ এক্সটার্নাল সমান 50 নিউটন। একটা বস্তুর উপর আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি। এবার এই বস্তুটার ভর আমি দিলাম, ধরা যাক 20 কেজি, আর জি এর মান ধরা যাক 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে মিউ এস আর মিউ কে আমাকে জানতে হবে।
এই বস্তুটা যে তলের উপর দিয়ে যাচ্ছে, এই দুটো তলের সংস্পর্শে যে ঘর্ষণ গুণাঙ্ক থাকে, অর্থাৎ এই বস্তুটা যখন স্থির আছে তখন যে ঘর্ষণ গুণাঙ্ক, সেই ঘর্ষণ গুণাঙ্ক ধরা যাক 0.4, আর যখন গতিশীল হচ্ছে তখন ঘর্ষণ গুণাঙ্কের মান ধরা যাক 0.3। এত ডিফারেন্স কিন্তু প্র্যাকটিক্যালি হয় না, কিন্তু আমরা এখানে থিওরিটিক্যালি এটা বোঝার চেষ্টা করব, বিষয়টাকে ভালো করে আমরা বোঝার চেষ্টা করব, এই কারণে আমি এই ভ্যালু দিলাম। এবারে এফ এস ম্যাক্স কী হবে? দেখো, আমরা ঘর্ষণের সূত্র জানি, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এখানে লম্ব প্রতিক্রিয়া যদি এন হয় আর এটা যদি এমজি হয়, তাহলে আমি এফ এস ম্যাক্স আমি বলবো সমানুপাতিক এন। সেই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গিয়ে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো মিউএস। এবারে আমরা এই এনটা কি পাবো না, এন আর এমজি এখানে সমান হবে। যখন অনুভূমিক তল হবে তখন আমরা এন এবং এমজি সমান পাবো। যখন আনত তল হবে সেক্ষেত্রে এখানে এমজি এর একটা উপাংশ এই এনকে সাপোর্ট করবে, সেটা আমরা একটু পরে আলোচনায় আসব। এখন মিউএস ইন্টু এন, এনের মান আমি এখানে বলবো এন ইকুয়ালস টু এমজি। এইখান থেকে আমি পাচ্ছি এন ইকুয়ালস টু এমজি, তাহলে মিউএস ইন্টু এমজি, অর্থাৎ ঘর্ষণ বলের সর্বাধিক মান বা স্থিত ঘর্ষণ বলের মান, সর্বোচ্চ মান সেটা কত পাবো, বা সীমাস্থ মান কত পাবো না মিউএস 0.4, এম হচ্ছে 20, আর এখানে কত পাবো 20 ইন্টু জি হচ্ছে 10। এটাকে গুণ করলে কত আসবে একটু ভালো করে এটা উপরের দিকে লেখা যাক, এটা এমজিটা এইদিকে লেখো, এনটাকেও ছোট করে দাও। এখানে তুমি পেয়েছো কি এফ এস ইকালস টু মিউএস এমজি, এইটা মুখস্থ রেখে যাবে। তাহলে এটা আর বারবার এই সূত্রটা লিখতে হবে না। 0.4 ইন্টু 20 ইন্টু 10, 10 ইন্টু 0.4 4 ইন্টু 20 সমান হচ্ছে 80 নিউটন। এইটা হলো স্থিত ঘর্ষণ বলের সীমাস্থ মান। এইটাকে যে কোনো প্রবলেমে এইটাকে আমি যদি নির্ণয় করতে পারি তাহলে আমি বুঝতে পারবো এই বস্তুটা স্থির থাকবে কি না। দেখো, আমি এক্সটার্নাল ফোর্স দিচ্ছি এখানে 50 নিউটন, 50 নিউটন। এদিকে এফ এস ম্যাক্স সমান 80 নিউটন। এইদিকে আমি 50 নিউটন দিচ্ছি, এদিকে 80 নিউটন এফ এস ম্যাক্স সৃষ্টি হবে। এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়, কারণ আমরা ফার্স্ট ভিডিও লেকচারে আলোচনা করেছি যে আমি যতক্ষণ না এই বস্তুটা গতিশীল হচ্ছে ততক্ষণ এক্সটার্নাল ফোর্স যত দেব এখানে কিন্তু এফএস ম্যাক্স এটা আছে, এফএস ম্যাক্স বলা যাবে না, এফএস বলবো, হ্যাঁ, এফএস ইকুয়ালস টু 80 নিউটন। এটা কখনোই সম্ভব নয়, কারণ এখানে আমি যে বল দিচ্ছি যতক্ষণ না গতিশীল হচ্ছে তো আর পেছনের দিকে ছুটে পালাবে না। আমি সামনের দিকে টানলাম ও পেছনের দিকে ছুটে পালাবে, এটা কখনো হয়নি বা হবেও না। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এখানে যে ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে সেটাকে যদি আমি এই এফসিটাকে যদি এফ এস বলি, স্থির আছে, তাহলে সেই মানটা হবে 50 নিউটন। এইটা হবে না, 80 নিউটন হবে না, এইটা মাথায় নিয়ে নিতে হবে প্রথমে। অনেকে ফার্স্ট টাইমে নিয়ে নিয়েছে, তাদের আর অসুবিধা নেই। যারা এখনও পর্যন্ত নিতে পারছিলে না তারা এখন বুঝতে পারছো যে এদিকে এফএস ম্যাক্স, এখানে এফএস ম্যাক্স এইটার ভ্যালু 80 নিউটন। এইটা থেকে আমি ডিসাইড করব বস্তুটা গতিশীল কি না। এইটা থেকে আমি ডিসাইড করে নিলাম যে এর ত্বরণ 0, আর ত্বরণ 0 মানে এফ নেট 0। এফ নেট 0 মানে কি, এদিকে যদি 50 হয়, এফ যদি 50 হয়, এফসিও 50 হবে, তবেই 50 মাইনাস 50 0 হবে। এখান থেকে আমি সিদ্ধান্তে আসব যে এখানে এফএসটা আমি স্ট্যাটিক ফ্রিকশান বলেছি, এটা হবে 50 নিউটন, এফএস ম্যাক্স হচ্ছে 80 নিউটন, আর এফ কে কী হবে না, এফ কে এখানে নট অ্যাপ্লিকেবল,
এখানে এটা গতিশীল হয়নি, এই কারণে এখানে এফকে নেই। ফার্স্ট এক্সাম্পল আমি আলোচনা করে ফেললাম। এবারে আমি সেকেন্ড এক্সাম্পলে যাব। যে এইরকম একটা সারফেস আছে, সেই সারফেসটা কিন্তু স্মুথ নয়, অর্থাৎ সেটা অমসৃণ। সেই অমসৃণ তলের উপর একটা ব্লক রাখা হয়েছে, যেই ব্লকটার ওজন আবারও 20 কেজি। আবারও আমি এই ব্লকটা 20 কেজি নিয়েছি, আবারও একই ব্লক নিয়েছি, একই সারফেস নিয়েছি, সব কিছু একই নিয়েছি। এবারে আমি এক্সটার্নাল ফোর্সটাকে বাড়িয়ে দেব। আমি এক্সটার্নাল ফোর্সটাকে করব কত না, আমি এক্সটার্নাল ফোর্সটাকে করব 90 নিউটন। সেকেন্ড এক্সাম্পল আমি দিচ্ছি। সেকেন্ড এক্সাম্পলে আমি বললাম কি, আমি এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক যে বলটা দিচ্ছি অনুভূমিক তলের সঙ্গে হরাইজন্টালি আমি ফোর্সটা দিচ্ছি ওই বস্তুর উপর, সেক্ষেত্রে আমি কি পাবো না, আমি এখানে এফএস ম্যাক্স কিন্তু একই থাকবে। এইটা কিসের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এইটার উপর ডিপেন্ড করে, এইটার উপর ডিপেন্ড করে, আর এটার উপর ডিপেন্ড করবে। এই তিনটে বিষয় যেহেতু একই আছে, এখানে এফএস ম্যাক্স একই থাকবে। আর এখানে কি হবে না, এফএস স্টার অ্যাপ্লিকেবল হবে না। এফএস স্টার অ্যাপ্লিকেবল হবে না কেন না, এই বলটা বেশি, এই বলটা কম, অর্থাৎ স্থিতকর্ষণ বলের যে সর্বোচ্চ মান তার থেকে আমি বেশি বলে ওই বস্তুটাকে টানছি। এখন এটা 90 নিউটন, তাহলে এটা গতিশীল থাকবে, অর্থাৎ এর একটা ত্বরণ পাওয়া যাবে, এ নট ইকুয়ালস টু 0 পাওয়া যাবে। এবারে সেই ত্বরণটা কত হবে না, সেই ত্বরণটা বুঝতে গেলে এফ কে কত সেটা বের করতে হবে। ভালো করে লক্ষ্য করো সবাই, যে দেখো এখানে এম, এখানে হচ্ছে তোমার এমজি, এইদিকে হচ্ছে এফসি। এবার এটা গতিশীল, এরকম করে গতিশীল বোঝানোর জন্য এরকম করে একটা ছবি আঁকা হয়। এটা গতিশীল, গতিশীল থাকলে তখন যে ফ্রিকশানটা কাজ করছে এফসি, সেটাকে আমি এফ কে বলছি। সেই এফ কেটা কী হয়, মিউ কে ইন্টু এখানে হবে এমজি। মিউ কে এর ভ্যালু কত, 0.3, 0.3 ইন্টু এম, এম হলো গিয়ে কত 20 ইন্টু জি, তাহলে এটা হয়ে যাবে 60 নিউটন। এটা আর নেওয়া যাবে না। যখন সে গতিশীল হয়ে গেছে, এইটা অনেকে ভুল করে, যে প্রথমে এই 90 থেকে 80 বাদ দিয়ে দেয়, দিয়ে তাকে এম দিয়ে ভাগ করে এ পেয়ে যায়, সেটা কিন্তু করা চলবে না। এখানে গতিশীল যেহেতু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি এর পাতা লাগাবো, এইটা কত আমি চিন্তা ভাবনা করব, যে মিউকেটা এখানে কত, মিউকে থেকে আমি পেলাম 60 নিউটন। এবারে তুমি বুঝতে পারছো এই ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম, এদিকে 90 নিউটন, এদিকে 90 নিউটন, আর এদিকে 60 নিউটন। তাহলে এইদিকে এফ নেট কত হবে, এদিকেই হবে 90 মাইনাস 60 সমান 30 নিউটন। এবারে 30 নিউটন যেটা, সেই 30 নিউটনকে আমরা এই বস্তুর ভর দিয়ে ভাগ করব। বস্তুটার ভর কত না 20 কেজি, তাহলে এ সমান হবে 30/20 সমান হবে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ বস্তুটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে এই ত্বরণ নিয়ে, অর্থাৎ তার বেগ বাড়তে থাকবে। বেগের পরিবর্তন হলে কি তার এই এফকে এর কোনো পরিবর্তন হয় না, হয় না। কারণ তোমরা ফার্স্ট লেকচারে যে ঘর্ষণ বলের যে সূত্রাবলী, সেখানে লাস্ট যে পয়েন্ট 4 নম্বর পয়েন্টে তোমরা পেয়েছো যে ঘর্ষণ বলের মান বস্তুর গতিবেগের উপর নির্ভর করে না। এই কারণে আমরা এই অঙ্কটা এইভাবে বলতে পারছি। এবারে আমি এফ এক্সটার্নাল সমান কত দেব না 90 নিউটন দেব, সরি 90 নিউটন তো দিলাম, 80 নিউটন দেব। 3 নম্বর এক্সাম্পল আমি বলবো যে একটা সারফেসের উপরে যে সারফেসটা রাফ সারফেস, অর্থাৎ কি না অমসৃণ সারফেস, সেই সারফেসের উপরে একটা ব্লক রাখা হয়েছে 20 কিলো ভরে, 20 কিগ্রা ভরে। সেই ব্লকটার উপরে আমরা হরাইজন্টালি 80 নিউটন
80 নিউটন বল দিয়ে সামনের দিকে টানছি, সেক্ষেত্রে বস্তুটার মিউএস যদি 0.4 হয়, তাহলে এখানে স্থিত ঘর্ষণ বলের মান কত হবে? সেই একই হবে, কারণ এগুলো চেঞ্জ করিনি না, 80 নিউটন হবে। তাহলে এখানে এই দিকে 80 নিউটন ডেভেলপ করবে। এর থেকে তো বেশি নিউটন ডেভেলপ করে না। ম্যাক্সিমাম এখানে যখন দিয়েছি, এখানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স এখানে ডেভেলপ করবে। তখন আমি এই এফএসটাকে লিখতে পারবো, কারণ তখনও সে স্থির আছে। এফএসটা এই অবস্থায় হবে 80 নিউটন। আর এক্ষেত্রে এফকে এর কোনো অ্যাপ্লিকেশান নেই, নট অ্যাপ্লিকেবল। এফকে এর কোনো কিছু বের করা যাবে না। আর ত্বরণ কত হবে? স্থির আছে মানে ত্বরণ হবে 0। এই সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। লাইক করে কি করে জানাবে? হ্যাঁ, তোমরা হচ্ছে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি চেষ্টা করব এই সম্পর্কে কোনো তোমাদের অসুবিধা থাকলে সেটা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া। এরপরে করব কি না, এরপরে একটা বস্তু, এটা 4 নম্বর এক্সাম্পল নেব। একটা বস্তু নত তলে রয়েছে, একটা বস্তু নত তলে রয়েছে, একটা বস্তুকে নত তলে রাখা হয়েছে। এখানে আর এক্সটার্নাল ফোর্স দিতে হবে না, এখানে এক্সটার্নাল ফোর্সের নিজে থেকে পেয়ে যাবে। কেন না, এই দিকে হচ্ছে তার এমজি, আর এইটা হচ্ছে থিটা, মানে হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এই দিকে হবে এমজি কস 37 ডিগ্রি, আর এই দিকে হচ্ছে এমজি সাইন 37 ডিগ্রি। এইবারে তোমাকে বলবে যে এই অবস্থায় এখানে এই তল এবং বস্তুর মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক, তার মান 0.3, এটা দিয়ে দিয়েছে 0.3। এবারে বলেছে যে এখানে ঘর্ষণ বলের মান কত আর ত্বরণ কত, বস্তুটা কত ত্বরণে নিচের দিকে নামবে। এইরকম একটা কোশ্চেন তোমাকে দিয়েছে যে একটা বস্তু যার ভর m ইকুয়ালস টু 20 কেজি, 10 কেজি করে না সুবিধার জন্য, m ইকুয়ালস টু 10 কেজি, ওই বস্তুটা একটা 37 ডিগ্রি নতি বিশিষ্ট নততলের উপরে রয়েছে। ওই নততল বরাবর বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে যদি নততলের ঘর্ষণ গুণাঙ্কের মান μs ইকুয়ালস টু 0.3, μk ইকুয়ালস টু 0.25 হয়। এক্ষেত্রে ওর উপর কত ঘর্ষণ বল কাজ করছে? তাহলে সবার প্রথমে কি করতে হয় বলো? অনেকগুলো প্রবলেম হয়ে গেছে, এবার তোমাদেরকে বলতে হবে যে সবার প্রথমে আমি এফএস ম্যাক্সটা বের করে নিতে চাই। এফএক্স ম্যাক্স সমান কি না, এফএস ম্যাক্স সমান মিউএস ইন্টু এমজি লিখলে হবে না, এন। ফার্স্ট কিন্তু এন যখন অনুভূমিক তলে থাকবে তখন এমজি হবে, যখন আনত তল থাকবে তখন এই এনটা কি হবে? এই এন হবে এমজি কস থিটা, অর্থাৎ মিউএস এমজি কস 37 ডিগ্রি। এর মিউএস এর ভ্যালু কত? মিউএস হচ্ছে 0.3, এম কত 10, জি কত 10, আর কস 37 ডিগ্রির মান 4/5। এবারে কি হবে তাহলে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 3 24, 24 নিউটন। 5 দুগুণে 10, আর এখানে 2 4 8 3 24, আর এখানে দশমিকের জন্য ঠিক আছে 24 নিউটন। এইটা হলো ম্যাক্সিমাম ফ্রিকশান এখানে কাজ করবে যেটা। এবারে দেখে নেব এই ফ্রিকশানটা অ্যাকচুয়ালি কাজ করবে কি তার থেকে বেশি করবে কি তার থেকে কম করবে। তার থেকে বেশি করা সম্ভব নয়, কি করে এবার দেখা যাক। এবারে এখানে এক্সটার্নাল ফোর্সটা কিন্তু যেটা সেটা হলো এইটা, এখানে আমি এক্সটার্নাল ফোর্স পেয়ে যাচ্ছি। এক্সটার্নাল ফোর্স হবে এমজি সাইন 37, এমজি সাইন 37 ডিগ্রি। এম হচ্ছে 10, জি 10, আর সাইন 37 মানে 3/5। তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 60 নিউটন। বুঝতেই পারছো এক্সটার্নাল ফোর্স বেশি ঘর্ষণ বলের থেকে, সীমাস্থ মানের থেকে বেশি।
সীমাস্ত মানের থেকে বেশি হওয়া মানে বস্তুটা মুভ করবে, মুভ করা মানে এই স্থিত ঘর্ষণের আর কোনো কাজ নেই। এইবারে আমাকে এইটা বের করতে হবে, এফ কে বের করতে হবে। এফ কে সমান কী হবে, মিউ কে ইন্টু এন। এফ কে সমান মিউ কে কত, মিউ কে হচ্ছে 0.25, এন কত না mg cos থিটা, এই যে ভ্যালুটায় mg cos 37 ডিগ্রি। তাহলে আবার আমি এটা লিখব 10 গুণিতক 10 গুণিতক cos 37 ডিগ্রি মানে 4/5। এবারে এখানে 0.25কে আমি 1/4 লিখে ফেলব, 0.25 হয় 1/4 সঙ্গে সমান, 4 কেটে গেল, 5 × 10, তাহলে হবে 20 নিউটন। এবারে আমরা এই ব্লকটার এফবিডি করব। দেখো এই ব্লকটা যখন নততল বরাবর রয়েছে তখন এর এই দিকে কত বল কাজ করছে, 20 নিউটন। কেন 20 নিউটন কাজ করছে বলো দেখি? 20 নিউটন কাজ করছে কারণ এ এখন গতিশীল, এই কারণে এই বলটা কাজ করবে। এই বলটা কি কাজ করবে 24 নিউটন? কখনোই নয়, তার থেকে কম বল কাজ করবে। এবারে এই দিকে কত আছে, এই দিকে হচ্ছে 60 নিউটন বল রয়েছে। এবারে তুমি বুঝতে পারছো যে এই বরাবর আমি নততল বরাবরকে যদি আমি এক্স অক্ষ ধরি, তোমরা অনেক উদাহরণ পেয়েছো আগে, এক্স অক্ষ ধরি, তাহলে এক্স অক্ষ বরাবর যে নেট ফোর্স, সেই ফোর্সটা কত হবে না হচ্ছে 60 - 20 সমান হবে 40 নিউটন। তাহলে এখানে অ্যাক্সিলারেশন কী হবে, এফ নেট বাই এম সমান হবে 40 বাই, এখানে এইটা কত কেজি, 10 কেজি ছিল, 10/10, তাহলে হবে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। এইভাবে কিন্তু তোমরা করে ফেলতে পারবে যে কোনো প্রবলেম যদি এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে। এবারে আমি নততলটাকে কি করব, আর একটু ছোট করে দেবো, নততলটাকে আমি কমিয়ে দেবো, 30 ডিগ্রি করে দেবো, আর ঘর্ষণ গুণাঙ্কটাকে আমি বাড়িয়ে দেবো। কি হয় দেখা যাক। এইখানে আমি নততলের মান 30 ডিগ্রি করে দিলাম, আর বস্তুটাকে ওই 10 কেজি রাখলাম। এখানে এমজি, এটা হবে এমজি cos 30 ডিগ্রি, কারণ এটা 30 ডিগ্রি, আর এদিকে হবে এমজি sin 30 ডিগ্রি। এখানে তাহলে এন হবে এইটার সঙ্গে এটা সমান হবে, এই সমস্ত আগে লিখে ফেলতে হবে। এবার তোমাকে ওই এ বের করতে হবে আর ফ্রিকশন বের করতে হবে। সেক্ষেত্রে তুমি মিউ এর ভ্যালু, মিউ এস ইকুয়ালস টু ধরে নাও 0.6, মিউকে সমান ধরে নাও 0.4। এবারে তোমাকে হিসাব করতে হবে এফসি সমান কত, ফ্রিকশনাল ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স কত, আর অ্যাক্সিলারেশন কত। এই প্রবলেমটা তোমাকে দেওয়া আছে। তাহলে প্রত্যেকবারের মতো তোমাকে ফার্স্ট কী করতে হবে, এফএস ম্যাক্স বের করতে হবে। প্রথমে তোমাকে এফএস ম্যাক্স বের করতে হবে। এফএস ম্যাক্স তুমি কীভাবে বের করবে না, এফএস ম্যাক্স ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। মিউ এস, এন কত, এমজি cos 30 ডিগ্রি। এবারে মিউ এসের ভ্যালু কত, 0.6, এম 10, জি 10, আর cos হচ্ছে √3/2। তাহলে এখানে কী হবে না হচ্ছে, এটা হবে 6, 6 × 10 = 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30√3 নিউটন। এটাকে আমি এখন ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেটার লাগবে, এছাড়া তো করা যাবে না, এই জন্য এটা আমি এই পর্যন্ত রাখলাম। আবার একবার মিলিয়ে নাও, মিউ এস হচ্ছে 0.6, এম হচ্ছে 10 কেজি দেওয়া হয়েছে, জি এর মান 10 ধরা হচ্ছে, আর cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে এখানে কি হবে, 60, এটা হবে 6 × 10, 60, 60/2, 3√3 নিউটন। এবারে আমি এফ এক্সটার্নাল ফোর্সটা বের করব। এখানে কি এক্সটার্নাল ফোর্স কেউ দিয়েছে, দেয়নি, কিন্তু ওটা অটোমেটিক এখানে এর উপর বল পড়ছে। এটাকে এক্সটার্নাল বল তুমি বলতে তোমার যদি খারাপ লাগে, তুমি এইদিকে বল বলবে, যে ওজনের একটা উপাংশ, সেটাও বলতে পারো, এফ দিয়ে চিহ্নিত করতে পারো। এখানে এফ দিলাম, হ্যাঁ, এফ ইকুয়ালস টু কী হবে না, এমজি sin থিটা, এমজি sin থিটা। এম কত 10, জি কত 10, আর sin 30 ডিগ্রি হাফ, তাহলে কত হবে 100/50 নিউটন। এবারে আমি কোনটা বড় বুঝতে পারছি না, এবারে আমাকে গুণ অবশ্যই করতে হবে।
গুণ আমরা করে ফেলবো। 30√3 30√3 সমান হবে 51.96। তাহলে এখানে 52 নিউটন হচ্ছে। এবার বুঝতে পারছো কোনটা বড়? এবার কিন্তু স্থিত ঘর্ষণ বলের সীমাস্ত মানটা বেশি, এই মানটা কম। তার মানে কি হবে? এ যেমন আছে তেমন এখানে থাকবে। সেক্ষেত্রে এর ঘর্ষণ বলের মানটা কি হবে? এফসিটা জানতে চেয়েছে। ঘর্ষণ বলের মানটা এই মানটার সঙ্গে সমান হবে, যে মানটা বাইরে থেকে প্রয়োগ করা আছে, অর্থাৎ 50 নিউটন হবে। কেউ ভুল করে এইটা লিখে ফেলো না, বারবার আমি বলছি, এইটা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে। এটা হচ্ছে এফএস ম্যাক্স। এফএস ম্যাক্সটা আমি নির্ণয় করছি রেফারেন্সের জন্য, মানে ঘর্ষণ বলটা বেশি হচ্ছে না বাহ্যিক বলটা বেশি হচ্ছে সেটা দেখার জন্য। ঘর্ষণ বল কখনোই বেশি হয় না বাহ্যিক বলের থেকে। যদি এটা এক্সিট করে যেত তখন আমি এটাকে গতিশীল বলতে পারতাম, এই কারণে এটা আমি বের করছি। এফএস ম্যাক্সের এটাই হচ্ছে গুরুত্ব, ফার্স্ট এটা বের করতে হবে। এটা থেকে যখন আমি এটা কম পেয়ে গেলাম তখন আমি বুঝতে পারছি যে এই দিকে এফএস কাজ করছে, এফএস ম্যাক্স নয়, এফএস কাজ করছে, আর এইদিকে এমজি সাইন থিটা, এই দুটো বলের মান সমান। অর্থাৎ এখানে এফ নেট, এই ক্ষেত্রে এফ নেট ইকালস টু কী হবে? এফ নেট ইকালস টু 0 হবে। তাহলে নিচের দিকে যদি বল কাজ করে 50 নিউটন, তাহলে উপরের দিকেও 50 নিউটন বল কাজ করবে, সেটাই হচ্ছে এফসি। অর্থাৎ এখানে ঘর্ষণ বলের মান হবে 50 নিউটন। আর এখানে এই এফকে এর কোনো ভ্যালিডিটি থাকবে না, কারণ বস্তুটা গতিশীল নয়, এক্ষেত্রে এফকে এর কোনো ভ্যালিডিটি থাকছে না। এইভাবে তোমরা ধীরে ধীরে এক একটা প্রবলেম করবে, তোমাদের কিন্তু কোনো প্রবলেম আটকানোর কথা নয়, যদি এই বিষয়টা যেটা আলোচনা করলাম তোমরা বুঝতে পারো। এবারে আমি ইন জেনারেল একটা প্রবলেম, বা তুমি সেটাকে থিওরি বলতে পারো, যে যখন একটা বস্তুকে আমরা কোনো একটা তলের উপর এইভাবে রেখেছি, অনুভূমিক তলের উপর রেখেছি একটা বস্তুকে, এই অনুভূমিক তলের উপর আমি রেখেছি। এবার বস্তুকে যখন আমি টানছি এফ বল দিয়ে, এফ এক্সটার্নাল আর লিখব না, এফ বল দিয়ে টানছি, তখন এখানে একটা এফসি জেনারেট করছে। এবার এই অবস্থায় এর উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল আছে। সেই যে লম্ব প্রতিক্রিয়া বল আর এই যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ এটাকে যখন আমি বেশি করছি তখন এটাও বাড়ছে, কিন্তু লম্ব প্রতিক্রিয়াটা একই রয়েছে। এটাকে বাড়ানোর জন্য লম্ব প্রতিক্রিয়ার কোনো চেঞ্জ হচ্ছে না। এবারে এইটা যখন বেশি হচ্ছে, এটা বেশি হচ্ছে, তার ফলে কী হবে তুমি দেখো, এখানে যদি আমি একটা এরকম এই ফোর্স, এটা একটা ফোর্স, তাহলে দুটো ভেক্টরের যদি যোগ করি তাহলে আমাকে কি করতে হবে? এটা একটা আমরা কি পেলাম? সামান্তরিক পেলাম। এবং এই সামান্তরিকটা একটা কি সামান্তরিক? একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এই কর্ণটা হবে লম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধি। লম্ব প্রতিক্রিয়া আর ঘর্ষণ বলের লব্ধিকে আমি যদি এটাকে আর দিয়ে লিখি, এই আর ভেক্টরটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে একটা কোণ করে থাকে। এবার তুমি বলো এই কোণটার মান কখন বাড়বে, কখন কমবে, আর কখন একটা নির্দিষ্ট ভ্যালুতে চলে আসবে? চেষ্টা করো, 1 2 3। দেখো আমি যখন এটাকে ফোর্স দিইনি, এটা 0, তার মানে এই এফসি 0, তখন লম্ব এখানে থিটাটা 0। এবার আমি আস্তে আস্তে ফোর্স দিচ্ছি, তখন এফসি একটু একটু করে বাড়ছে, তখন থিটাটা বাড়ছে। একটা সময় আমি এফএস ম্যাক্সের সমান ফোর্স দিলাম, তখন এ গতিশীল হওয়ার উপক্রম করবে, তখন হচ্ছে এই থিটাটা ম্যাক্সিমাম। বোঝা গেল? তখন থিটাটা ম্যাক্সিমাম। আবার আমি তাকে টেনে নিয়ে যাচ্ছি, এটা গতিশীল হয়ে গেল, তখন থিটাটা একটু কমে যাবে। অর্থাৎ থিটার একটা ম্যাক্সিমাম ভ্যালু এখানে পাবো। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধি করলে আমরা থিটার একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ক্লিয়ার হলো কি না বলো? আবার আমি বলছি, এখানে আমি এফটা এরকম করে বাইরে থেকে টানছি, এই বস্তুটাকে টানলে কী হবে? এখানে ঘর্ষণ বলের মান বাড়ছে। বাড়তে বাড়তে কোন সময় ম্যাক্সিমাম হবে? যখন এটা ঠিক চলতে চাইবে বা চলার উপক্রম করবে, অর্থাৎ গতিশীল হওয়ার উপক্রম করবে, সেই সময়ে এই ঘর্ষণ বলের মানটা ম্যাক্সিমাম হবে। তখন আমি সেটাকে বলছি এফএস ম্যাক্স, আর সেই সময়ে এই থিটাটার মান ম্যাক্সিমাম হবে। তাছাড়া
থিটার মান আর বেশি হওয়া সম্ভব নয়। এরপরে আরও বেশি বল দিলে কী হবে, সে গতিশীল হবে, তখন আবার এফসি এর মান কমে যায় একটুখানি, তোমরা জানো, কারণ মিউকে লেস দ্যান মিউ এস, এটা তোমরা জানো। এই কারণে এটার মান কমে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম হবে তখনই যখন এটা এফএস ম্যাক্স হবে। সেক্ষেত্রে উলম্বের সঙ্গে এই এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, আর এটা হলো গিয়ে ঘর্ষণ বলের সীমাস্ত মান। সীমাস্ত মান এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি উলম্বের সঙ্গে যে কোণ করে থাকে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ফ্রিকশন। এবারে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে এখানে আমি এই দিকে টানছি, তখন এটা এই দিকে সৃষ্টি হয়েছে। এই তলের কথা আমি যদি অন্য একটা তল নিই, ধর আমি এই দিকে টানতাম, তখন কী হতো, বোর্ডের পেছনের দিকে এবং এই নর্মালের সঙ্গে একটা তলে এই যে রেখাটা, এই রেখাটা থাকতো। অর্থাৎ এই রেখাটা আমি এই দিকে যখন টানছি, এই রেখাটা এইরকম হচ্ছে, এই দিকে যখন টানবো এই রেখাটা এই দিকে হবে। এরকম বিভিন্ন দিকে টানার ফলে রেখাটা আমরা বিভিন্ন রকম পাবো। এরকম করে টানবো যখন রেখাটা আমরা এরকম পাবো, এরকম করে আমরা এই রেখাটা পাবো। অর্থাৎ রেখা বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে ভেক্টর। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কোন ভেক্টর না, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি, সেটাকে আমরা বিভিন্ন তলে যখন এই এক্সটার্নাল ফোর্সটা কাজ করছি তখন সেটা রোটেট করে যাচ্ছে, সেটা দেখা যাবে একটা শঙ্কুর মধ্যে রোটেট করে। এই যে আমরা লব্ধিটা বলছি, এই লব্ধিটা এই বল এক্সটার্নাল ফোর্স আমি সমানই দিচ্ছি, এখানে এক্সটার্নাল ফোর্স সমান দিচ্ছি, কিন্তু বিভিন্ন ডিরেকশানে দিচ্ছি, তার জন্য কী হবে, তাদের লব্ধির ডিরেকশান চেঞ্জ হয়ে যাবে। সেটা একটা শঙ্কুর মধ্যে থাকে, সেটা একটা শঙ্কুর মধ্যে থাকে, এটাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কু, সেটাকে বলা হয় কোণ, ফ্রিকশন কোণ, এটা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। এইগুলোর গুরুত্ব কি একটু পরে বোঝা যাবে, এখন আপাতত ঘর্ষণ কোণ আমি থিটা দিয়ে চিহ্নিত করেছি। এবারে আমরা ঘর্ষণ কোণের ভ্যালুটা বের করার চেষ্টা করব। ঘর্ষণ কোণকে আমরা থিটা দিয়ে লিখছি, এবারে ভ্যালু বের করার চেষ্টা করব। দেখো এই ব্লকটা বসে আছে, এই ব্লকটার ওজন নিচের দিকে কাজ করছে আর লম্ব প্রতিক্রিয়া এদিকে কাজ করছে। এই লম্ব প্রতিক্রিয়া আর এটার মধ্যে সম্পর্ক আমরা সকলেই জানি, এফএস ম্যাক্স সমান আমরা কি লিখি না, লম্ব প্রতিক্রিয়া গুণিতক মিউ এস। এখানে আমি যদি লম্ব এফএস ম্যাক্সকে আমরা যদি লম্ব প্রতিক্রিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা মিউ এস পাবো। এই এফএস ম্যাক্সটা কত, এফএস ম্যাক্সটা হলো এইটা, অর্থাৎ এই বাহুটা, এটা একটা আয়তক্ষেত্র, এই বাহুটা যদি এফএক্স ম্যাক্স হয় এই বাহুটা হবে এফএস ম্যাক্স, আর এইটা হলো এন, এই বাহুটার দৈর্ঘ্য এন। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করা মানে কি, এই ত্রিভুজের এইটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি, তাহলে এফএস ম্যাক্স বাই এন সমান হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। অর্থাৎ লম্ব বাই ভূমিকে আমি কি দিয়ে লিখব না, ট্যান থিটা দিয়ে লিখতে পারবো, ট্যান থিটা দিয়ে লিখতে পারবো। এফএস বাই ম্যাক্স, এফএস ম্যাক্স বাই এনকে আমরা মিউ এস দিলাম, লম্ব বাই ভূমিকে আমি ট্যান থিটা দিলাম। তাহলে আমরা এখানে একটা রিলেশান পেয়ে গেলাম যে ঘর্ষণ কোণ যদি থিটা হয় তার ট্যানজেন্ট হলো মিউ এসের সঙ্গে সমান, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান, অর্থাৎ থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ এস, এইটা আমরা পেলাম। এবারে আমরা এর সঙ্গে আর একটা বিষয়ে রিলেট করাবো, যেটা আমরা এতক্ষণ দেখে এসেছি যে একটা নততলের উপর যদি একটা বস্তুকে রাখা হয় তাহলে কি হয়, আমরা দুটো এক্সাম্পল নিয়েছিলাম, একটাতে দেখেছি বস্তুটা নিচের দিকে নেমে যাচ্ছে, আবার একটাতে দেখেছি বস্তুটা ওখানে স্থির আছে। হ্যাঁ, এরকম এক্সাম্পল আমরা দেখেছি। এবারে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হলে, এটা যদি থিটা না বলে এটাকে যদি আমি ল্যামডা বলি, এই ল্যামডা অ্যাঙ্গেলটা চেঞ্জ বিভিন্ন হলে এরকম থাকলে সেক্ষেত্রে কি হবে, এমজিটা এদিকে আছে আর এদিকে এমজি কস থিটা আর এদিকে রয়েছে এমজি সাইন থিটা। এখন দেখো
এটা থিটা, আর এই অবস্থায় এমজি এদিকে, এমজি কস থিটা এদিকে, আর এমজি সাইন থিটা এদিকে। এক্ষেত্রে তুমি দেখো, এক্ষেত্রে যে এমজি সাইন থিটাটা, সেটা কিন্তু তার ভ্যালু কিন্তু তুলনামূলকভাবে কম হবে, আর এক্ষেত্রে এমজি সাইন থিটার ভ্যালুটা একটু বেশি হবে। কারণ দেখো, এই থিটাটা আর এই থিটাটার মধ্যে আমি যদি থিটা 1 থিটা 2 দিই, এটা থিটা 1 হয়ে যাবে, আর এটা থিটা 2 থিটা 1 হয়ে যাবে, থিটা 1 হয়ে যাবে, এটা থিটা 2 হয়ে যাবে, এটা থিটা 2 হয়ে যাবে, এমজি কস থিটা 2, আর এটা থিটা 2 হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে লিখতে হবে, হ্যাঁ, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই থিটাটা বড়, থিটা 2টা বড়, তাহলে এমজি সাইন থিটা 2টা বেশি বড়। তাহলে এই অবস্থায় থাকলে এটা নিচের দিকে নামার সম্ভাবনা বেশি, না এই অবস্থায় থাকলে বেশি? অবভিয়াসলি এইখানে থাকলে বেশি। এরকম করে যদি আমি স্লোপ চেঞ্জ করি, এরকম করে যদি আমরা একটা এক্সপেরিমেন্ট করি, একটা তলে একটা বস্তুকে রাখবো, ধরা যাক একটা তল, এই একটা তল, এই একটা তলে আমি একটা বস্তুকে রেখেছি। দেখ, এই পেনের ঢাকনাটাকেই রাখা যাক। এই দেখো, এরকম করে আমি চেঞ্জ করছি, একটা সময় কিন্তু সে নেমে গেল। এই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে নামলো, তার আগে পর্যন্ত সে স্থির ছিল। স্থির থাকা মানে কি? সে ওখানে রেস্ট নিচ্ছিল। রেস্টের বাংলা কি? সেটাকে বলা হয় বিরাম। বিরাম কোণ বা স্থিতিকোণ, এটাকে বলা হয় কি? বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণ বা স্থিতিকোণ। অর্থাৎ যে কোণে থাকলে ও ঠিক নামার উপক্রম করে, সেটাকে যদি আমি ল্যামডা বলি, সেই অবস্থায় এই দিকের যে এফসি, সেটাকে এফএস ম্যাক্স বলবো, আর এই দিকে যে এমজি সাইন থিটা, এই দুটো পরস্পর সমান হবে। সেই সময় এইটা আর এটা পরস্পর সমান হবে। এটাকে আর এফ এস লিখছি না, এফ এস ম্যাক্স লিখছি, কারণ এই ল্যামডাটা হচ্ছে সেই ভ্যালু, থিটার সেই ভ্যালু। দেখো, এটাতেও স্থির ছিল, এখনও স্থির আছে, আরও বেশি করলে গতিশীল হচ্ছে। তার মানে কি, সব কোণ তো আর স্থিতিকোণ নয়। ম্যাক্সিমাম যে কোণে এই বস্তুটাকে, কোনো বস্তুকে এখানে রাখলে বস্তুটা ওর উপরে স্থির থাকবে, সেই ম্যাক্সিমাম কোণটাকে বলা হচ্ছে। অর্থাৎ তলের যে নতি কোণের জন্য ওই নততলের উপর রাখা কোনো একটা বস্তু নততলের উপর স্থির থাকতে পারবে। অর্থাৎ এখানে বলতে হবে যে ম্যাক্সিমাম নতিকোণের জন্য, নততলের ম্যাক্সিমাম যে নতিকোণের জন্য নততলের উপর রাখা একটা বস্তু ঠিক নততল বরাবর পিছলে পড়ার উপক্রম করবে অথবা নততলের উপর স্থির থাকবে, সেই কোণকে বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। এক্ষেত্রে এটা যদি ল্যামডা হয়, এটা এমজি, এদিকে হবে এমজি কস ল্যামডা, আর এটা ল্যামডা হলে এটাকে ল্যামডা লিখতে হবে। এবারে তুমি বলতেই পারছো এন ইকুয়ালস টু এমজি কস ল্যামডা, তাহলে এখানে এফ এস ম্যাক্স কী হবে? এফ এস ম্যাক্স ইকুয়ালস টু হবে মিউ এস ইন্টু এন। এই সূত্রগুলো সবসময় একদম তোমার মনে রাখতে যেন না হয়, সবসময় যেন আপনাতেই চলে আসে, এমনভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে মিউ এস এন ইকুয়ালস টু এমজি কস ল্যামডা। এফ এস ম্যাক্স হলো এইটা, এফ এস ম্যাক্স কার সঙ্গে সমান? না, এমজি সাইন ল্যামডার সঙ্গে সমান। তাহলে এফ এস ম্যাক্সের জায়গায় আমি এমজি সাইন ল্যামডা বসাবো। এমজি সাইন ল্যামডা সমান মিউ এস এমজি কস ল্যামডা। এইটা হলো। এখান থেকে আমি কি পাবো? এখান থেকে পাবো, এইটা একটু মুছে দিচ্ছি, এখানে জায়গা নেই। এখান থেকে আমি পাবো এমজি সাইন ল্যামডা সমান মিউ এস এমজি কস ল্যামডা। এবারে এমজি এখানে এটাকে নিয়ে আসবে এমজি কস ল্যামডা, তাহলে এমজি কেটে যাবে, সাইন ল্যামডা বাই কস ল্যামডা সমান হবে মিউ এস। অর্থাৎ আমরা সাইন ল্যামডা বাই কস ল্যামডা করলে যেটা পাই সেটা হলো ট্যান ল্যামডা সমান মিউ এস। এই রিলেশানটা পেলাম। এবারে তুমি বলো এই রিলেশানের সঙ্গে কার মিল আছে?
দেখো এখানেও মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা, এখানে মিউ এস ইকুয়ালস টু ট্যান ল্যামডা। কী পেলাম না, এবারে সেইটা আমি লিখে ফেলব। থিটা হচ্ছে ঘর্ষণ কোণ আর ল্যামডা হচ্ছে বিরাম কোণ। ট্যান থিটাও পাচ্ছি মিউ এস এর সঙ্গে সমান, আর ট্যান ল্যামডাও পাচ্ছি মিউ এস এর সঙ্গে সমান। এর থেকে আমি কি পাবো না, এর থেকে আমি লিখতে পারবো এইটা সমান এইটা, ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান ল্যামডা, অর্থাৎ থিটা ইকুয়ালস টু ল্যামডা। অর্থাৎ ঘর্ষণ কোণ আর স্থিতিকোণ বা বিরাম কোণ পরস্পর সমান হয়, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। কেন এটা আমরা এত গুরুত্ব দিচ্ছি? দেখো আমরা ঘর্ষণ গুণাঙ্কের মান যদি বের করতে চাই তাহলে আমরা এরকম একটা পরীক্ষা করব, এক্সপেরিমেন্ট করব, করলে যে অবস্থায় সে এখানে নেমে আসার চেষ্টা করছে সেই অ্যাঙ্গেলটা যদি আমি মাপতে পারি, তার ট্যানজেন্ট নিলে আমরা মিউ এস পেয়ে যাব। আর মিউ এস পেয়ে যাওয়া মানে আমরা অ্যাঙ্গেল এই ট্যান থিটা সমান মিউ এস লিখে সেখান থেকে থিটা কোণ পেয়ে যাব, ঘর্ষণ কোণ পেয়ে যাব। অর্থাৎ ঘর্ষণ কোণ, স্থিতিকোণ, বিরাম কোণ বলো বা স্থিতিকোণ বলো, যাই বলো না কেন, এগুলো একটা বস্তু যখন কোনো নততলে থাকছে তার উপর যে বলগুলো কাজ করছে, কতটা কাজ করছে ঘর্ষণ বল, কতটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে, সব কিছুকে একসঙ্গে করবে এই বিষয়গুলো। এই কারণে এই বিষয়গুলোর সাহায্য নেওয়া হয়। আজকের তোমরা ঘর্ষণ কোণ আর বিরাম কোণের কথা পড়লে, আর ঘর্ষণ বলের কথা পড়লে, বিভিন্ন ক্ষেত্রে ঘর্ষণ বলের উদাহরণ দেওয়া হলো। এই বিষয়গুলো তোমরা সামারাইজ করার চেষ্টা করো। যেমন আমি তোমাদেরকে যদি এই দুটো বিষয়ের উপরে একটা প্রবলেম দিই, তোমাকে বলা হলো যে কোশ্চেন নাম্বার 1, একটি নততলের কোনো বস্তুর বিরাম কোণ 30 ডিগ্রি। এবারে নততলের নতিকোণ যদি, নতিকোণের মান তার থেকে বেশি 60 ডিগ্রি হলে কি ঘটবে? সবাই বলতে পারবে কি ঘটবে না, হচ্ছে এই বস্তুটা যদি 30 ডিগ্রিতে থাকতো তাহলে এ পড়তো না, স্থির অবস্থায় থাকতো। আর এ এখন 60 ডিগ্রি কোণে আছে, তার মানে এই দিকে এমজি সাইন 60 ডিগ্রি, আর এই দিকে কাজ করছে কত না এফ, এফ কে বা এফ ম্যাক্স, এফ কে। এবারে তুমি বুঝতে পারছো যে বস্তুটা কত ত্বরণ নিয়ে পড়বে। সেক্ষেত্রে মাস, ভর দেওয়া থাকবে, এম ইকুয়ালস টু ধরে নাও 10 কেজি, জি ইকুয়ালস টু ধরে নাও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে বস্তুটার মিউকে সমান যদি 0.2 হয় তাহলে বস্তুটা কত ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে সেটা তোমাকে বের করতে হবে। এখানে মিউকে তুমি দেবে কেন? মিউকে দেওয়ার দরকার নেই, কারণ তোমার বিরাম কোণ দেওয়া আছে, মিউ এস আগে বের করতে হবে। কারণ এই অঙ্কটা তো আমি আগেভাবে ভেবে দিচ্ছি না, এইটা তুমি আগে বের করে নাও। ট্যান 30 ডিগ্রি, তাহলে হবে 1/√3। এবারে তুমি মিউকে দাও, 1/√3 এর ভ্যালু কত হয় সেটা একটা দেওয়া যাবে, 1/√3 সমান হবে 0.57। আচ্ছা, ভালো মান পাওয়া গেছে। মিউ এস ইকুয়ালস টু 0.577 দেওয়া আছে, 0.5, তাহলে এটাকে মিউকে ধরে নাও 0.55, কারণ মিউকে এখানে যাতা দিলে হবে না, কাছাকাছি দিতে হবে, সেটা দেখে দিতে হলো। এবারে তোমাকে বলতে হবে যে এর ত্বরণ কত, এই বস্তুটা কিভাবে গড়িয়ে পড়ছে, কি ঘটবে বলেছে। এটা জাস্ট আমি এখানে আলোচনা করব বলে এখানে কি ঘটবে বলছি, কিন্তু তোমাকে এক্সামে কোশ্চেন দেওয়া থাকবে কোনটা চাইছে। সেক্ষেত্রে এ সমান তুমি কী পাবে, এফ নেট বাই এম। এফ নেট এখানে কত না এমজি সাইন 60 ডিগ্রি মাইনাস এফ কে, এখন গতিশীল আছে তার মানে এফ কে হবে বাই এম।
তাহলে হবে জি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান জি এর মান বসিয়ে দাও 10 ইন্টু √3/2 মাইনাস এফ কে বাই এম। এফ কেটা কত হবে না, এদিকে আছে এম জি সাইন এ কস 60 ডিগ্রি, এম জি কস 60 ডিগ্রি, তাহলে এফ কে কত হবে মিউ কে ইন্টু এইটা, যেহেতু এটার সঙ্গে এন সমান, এন ইন্টু মিউ কে সমান এফ কে হয়, তাহলে এন সমান হবে এম জি কস 60 ডিগ্রি। তাহলে এখানে কী হবে এম জি কস 60 ডিগ্রি। মিউকের ভ্যালু কত, মিউকের ভ্যালু এখানে দেওয়া আছে 0.55, এম কত না এম হচ্ছে 10, জি কত 10, 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি মানে হাফ, তাহলে এখানে মানে 55/2, 55/2 মানে হচ্ছে 27.5 নিউটন। এবার তুমি এখানে আচ্ছা এখানে এম আমরা গুণ করলাম কেন, এম তো কেটে যাবে, এম রেখে দিই, এম রেখে দিলে এটা কত হবে 5.5/2, 5.5/2 মানে এটা কত হবে 2.75 ইন্টু এম, এখানে আমি বসাবো, এখানে এম কেটে গেছে মনে মনে রাখবো 2.75। এবারে এটা হিসেব করব 10√3, এবারে করব কি 10 ইন্টু √3 ভাজিতক 2 সমান হচ্ছে 8.66 মানে 8.7 ধরো, 8.7 মাইনাস 2.75। এবার এটাকে বিয়োগ করলে কত হবে মাইনাস 2.75 করলে আসছে 5.9 মানে প্রায় 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণ নিয়ে এই নততল বরাবর নামতে থাকবে, এই ধরনের প্রবলেম তুমি পাবে। এবং এইগুলো বেসিক বিষয়গুলো তুমি যদি জেনে নাও, কোনো বইয়ের অঙ্ক, কোনো আইআইটি যে এইসবের দরকার নেই, অত ওর পেছনে ছোটার দরকার নেই। তুমি একটা অঙ্ক ভালো করে জাজ করো, আগে শিখে নাও, শিখে নেওয়ার পরে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করো। যে কোনো বই থেকে ভালো ভালো বই পাওয়া যায় এখন, সেই যে কোনো বই থেকে তুমি অঙ্কগুলো নামানোর চেষ্টা করো, পেরে যাবে, তখন তোমার ভালো লাগবে। আগে নিজেকে তৈরি করতে হবে, এই কারণে আমি এই এক্সাম্পলগুলো দিলাম। তোমরা নিশ্চয়ই পারবে, আশা করব তোমাদের সেরকম কোনো অসুবিধা হবে না। এরপরে আমি ঘর্ষণের উপরে পরের যে টপিক, আমি এই একটা ঘর্ষণের ক্ষেত্রে এরকম একটা ঘর্ষণ বল, এখানে আমরা দুটো এক্সাম্পল দিয়েছিলাম। একটা যখন অনুভূমিক তলের কথা বলেছিলাম, সেক্ষেত্রে আমি বলেছিলাম এই রকম এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, আর যখন এখানে নততল বলেছিলাম সেখানে আর এক্সটার্নাল ফোর্স লাগেনি, কিন্তু এখানে এক্সটার্নাল ফোর্স আমি দিতে পারতাম, দিলে আমার এই বলটাকে সেটা টানতো। হ্যাঁ, সেই সমস্ত নিয়ে আমি আরও নানা রকম যে কেসগুলো থাকে, বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল কেস বা বিভিন্ন রকম যে থিওরিটিক্যাল কেস, সেই কেসগুলো নিয়ে আমি আলোচনায় ফিরব। এবারে ধরো এরকম আছে একটা বস্তু, এরকম আছে, তার উপরে আমি নততলে আমি এই দিকে বল দেবো, যে তার কোনো গ্যারেন্টি নেই, আমি এরকম বল দিতে পারি এফ এক্সটার্নাল। সেক্ষেত্রে কী হবে, এর দুটো উপাংশ, এই উপাংশটা এফএক্স যদি বলা হয় আর এটাকে যদি এফআই বলা হয়, তখন কি হবে দেখো, তখন এই এফএক্সটা একে এইদিকে নিয়ে যাবে, আর এদিকে এমজিকে কমিয়ে দেবে এইটা, অর্থাৎ ইফেক্টিভ যে তার ওজন, অর্থাৎ বস্তুটার কার্যকর ওজন এক্ষেত্রে কিছুটা কমে যাবে। আবার দেখো আমি একটা বস্তুর উপরে এইরকম বল দিচ্ছি, এরকম বল দিচ্ছি, এরকম করে বল দিচ্ছি, এরকম, সেক্ষেত্রে এইদিকে এফএক্স আর এদিকে এফআই থাকবে, আর এদিকে এমজি থাকবে। দেখো এমজির সঙ্গে এফআই যোগ হয়ে যাবে, কার্যকর ওজনটা বেড়ে যাবে। কার্যকর ওজন বেড়ে যাওয়া মানে লম্ব প্রতিক্রিয়া বেড়ে যাবে, এক্ষেত্রে এর যে কার্যকর ফ্রিকশান, এই ফ্রিকশানটা এখানে বেড়ে যাবে। এই কারণে একটা বস্তুকে দেখো টানা সহজ, কারণ এইদিকে টানছি যখন কী হবে, তার কার্যকর ওজন কমে যাচ্ছে, ফ্রিকশানটা কমে যাচ্ছে, আর এখানে ফ্রিকশানটা বেড়ে যাচ্ছে। এর ফলে একটা বস্তুকে টানলে আমরা সহজে টানতে পারি, কিন্তু ঠেললে আরও যেন আটকে যায়, এই কারণেই এটা হয়ে থাকে। এই সমস্তগুলো নিয়ে আমি আলোচনায় ফিরব। এখন এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট, টাটা।